প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। ৩রা মে রোববার ঢাকায় শুরু হয়েছে জেলা প্রশাসকদের সম্মেলন। এটি বছরান্তে হয়ে থাকে, প্রতি বছরই হয়ে থাকে। ৬৪ জেলার জেলা প্রশাসকেরা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো থেকে বিভাগীয় কমিশনাররা ঢাকায় একত্রিত হন। সরকারের উচ্চ পর্যায়ের লোকদের সঙ্গে তাদের মিটিং হয়, সম্মেলন হয়, নানা রকম অধিবেশন হয়। প্রতি বছরই এটি হয়ে থাকে। তো এবছরও শুরু হয়েছে ৩রা মে রোববার। ৪ দিনব্যাপী এই সম্মেলনটি হয়ে থাকে। তো এইটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এটি নিয়ে বিশেষভাবে কথা বলবার আসলে কিছু নেই। বাট এবার যে ঘটনাটি ঘটল, জেলা প্রশাসকেরা এবং আমি বলবো বিভাগীয় প্রশাসকেরা বা বিভাগীয় কমিশনেরা বলাই ভালো, তারা যে মনস্তাত্ত্বিক নির্যাতনের শিকার হলেন এবার সরকারি আয়োজনে, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাইছি। এটি একটি ভয়াবহ তামাশা, গভর্নমেন্ট স্পন্সার তামাশা বলাই ভালো। জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের উজ্জীবিত করবার জন্যে, তারা যাতে তাদের সরকারি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, দিক নির্দেশনা দেবার জন্যে তাদের ঢাকায় ডেকে আনা হয়। মন্ত্রণালয়গুলো থেকে মন্ত্রীরা তাদের নিজস্ব মন্ত্রণালয় সম্পর্কিত নির্দেশনাগুলো সরাসরি জেলা প্রশাসকদের দিয়ে থাকেন এবং জেলা প্রশাসকেরা তাদের মাঠ পর্যায়ের কাজ ঠিকঠাক রাখবার সুবিধার্থে সরকারের কাছে কিছু প্রস্তাবনা উপস্থাপন করে থাকেন। এই অর্থাৎ দ্বিপাক্ষিক একটি যোগাযোগের চমৎকার ব্যবস্থা হয়, আর এটি বেশ কার্যকর। তো সেই সম্মেলনে ডেকে এই বছর যেটি করা হলো, জেলা প্রশাসকদের এবং বিভাগীয় কমিশনারদের, যেটি বলছিলাম, মনস্তাত্ত্বিক নির্যাতনের শিকার বানানো হয়েছে, সাইকোলজিক্যাল টর্চারের শিকার হলেন তারা। কিভাবে ব্যাখ্যা করছে? আর তার আগে বলে নিতে চাইছি, 4 দিনের এই সম্মেলন রোববার শুরু হয়েছে, বুধবারে শেষ হবার কথা। তো খুবই কর্মব্যস্ত দিন কাটছে জেলা প্রশাসকদের। 38টি অধিবেশন হবার কথা সাকল্যেই 4 দিনে। তো এই 38টি অধিবেশনে তারা যোগ দেবেন, বক্তব্য শুনবেন, নির্দেশনা নেবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির পক্ষ থেকে দেয়া, এবং তাদের অপিনিয়ন তারা জানাবেন, সুবিধা অসুবিধার কথা বলবেন। তো ব্যস্ত দিন কাটাচ্ছেন তারা নিঃসন্দেহে। তো 3রা মে সকাল 10:30টায় এই ডিসি সম্মেলন উদ্বোধন করলেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওসমানী স্মৃতি মিলনায়তনে, ঢাকার। আর 3রা মে রাতের বেলা এই ডিসি সাহেবেরা, বিভাগীয় কমিশনাররা সহ তারা একত্রিত হলেন সবাই বঙ্গভবনে রাষ্ট্রপতির ভাষণ শুনবার জন্য। তো আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তো সেই ভাষণটি নিয়ে কথা বলতে চাইছি। তো নর্মালি যেটি হয়, রাষ্ট্রপতির ভাষণ থেকে জেলা প্রশাসকেরা উজ্জীবিত হন, নতুন করে কাজ করবার অনুপ্রেরণা পান। কিন্তু এবার যা ঘটল সেটি আমি মনে করছি জেলা প্রশাসকদের শুধুই নির্যাতন করা হয়েছে, মনস্তাত্ত্বিক নির্যাতন, সাইকোলজিক্যাল টর্চার। প্রিয় দর্শক শ্রোতা, কেন বলছি সেটি ব্যাখ্যা করছি। তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে এখন আর আলাদা করে কিছু বলবার নেই। এই দেশের প্রাইমারি স্কুলে পড়ে একটি বাচ্চাও তাকে চেনেন, ভালোভাবে চেনেন, এবং তিনি কতটা নির্লজ্জ, কতটা ধিক্কৃত, এই বিষয়ে অবগত আছেন এই দেশের মানুষ। পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্রপতি ক্ষমতায় থাকাকালীন কোনো সার্ভিং প্রেসিডেন্ট আজ পর্যন্ত এতটা অপমানিত, এতটা ঘৃণিত, এতটা ধিক্কৃত হয়েছেন এটি আমাদের জানা নেই। সমকালীন ইতিহাসে আমরা এটি জানি না। পৃথিবীর বহু দেশে সরকার পতন হয়েছে, যেখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার, সেই সব দেশে অনেক সময় সরকারের পতন হয়েছে। হয় রাষ্ট্রপতি গ্রেপ্তার হয়েছেন, না হলে পিটুনি খেয়েছেন, গণপিটুনি, না হলে পালিয়ে গেছেন। সরকার প্রধান হলে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। কিন্তু ক্ষমতায় থেকে এতটা ধিক্কৃত হওয়া, এই ইতিহাস আমাদের জানা নেই। বাংলাদেশ এই ক্ষেত্রে একটি নতুন নজির স্থাপন করলো বলা যায় বিশ্ব রাজনীতিতে। তো প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি চলে আসছি শাহাবুদ্দিন চুপ্পুর বক্তব্যে। জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি কি বক্তব্য রাখলেন, তার বক্তব্য আমি একটু কোট করব সরাসরি, তারপর সেগুলো নিয়ে কথা বলবো। তখন আমি যে কথাটি বলেছি, আমি যে বোল্ড একটি স্টেটমেন্ট দিয়েছি যে জেলা প্রশাসকদের সাইকোলজিক্যাল টর্চারের শিকার বানানো হয়েছে,
আমার কথাকে আমি জাস্টিফাই করব। আমি বিশ্বাস করি আপনারা আমার বক্তব্যকে জাস্টিফাইড মনে করবেন। তো তিনি একটি অভিযোগ করেছেন সেই সম্মেলনে যে গত বছর অন্তর্বর্তীকালীন সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হতে দেননি। এবছর বাংলাদেশে গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় আছে, সেই সরকার আমাকে ডিসিদের সঙ্গে মিলিত হবার সুযোগ করে দিয়েছে, সেই সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বক্তব্য তিনি দিয়েছেন শুরুতেই। তো এখানে বলে রাখা ভালো, অন্তর্বর্তীকালীন সরকার তাকে ডিসিদের সঙ্গে মিলিত হবার সুযোগ দেননি। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার ডিড হিম আ বিগ ফেভার। আওয়ার ইন্টারিম গভর্নমেন্ট, ফর্মার ইন্টারিম গভর্নমেন্ট ডিড হিম আ ফেভার। তাকে একটি অনুগ্রহ করেছেন। কেন বলছি সে কথা? কারণ সেই সরকারের আশঙ্কা ছিল যে শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে যতটা গণরোষ আছে তাকে ডিসিদের সামনে হাজির করে দিলে, ডিসিরাও তো জনগণেরই অংশ, ডিসিদের দ্বারা না কোনো দুর্ঘটনা ঘটে যায়, তিনি ম্যান হ্যান্ডেলড হন কিনা, অপমানিত হবার সম্ভাবনা আছে কিনা, কোনো ডিসি তার বক্তব্য শুনতে প্রত্যাখ্যান করেন কিনা যে তার বক্তব্য শুনবো না। তো এমন অপ্রীতিকর ঘটনাগুলো ঘটবার আশঙ্কা ছিল, সেই থেকেই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার তাকে ডিসিদের সামনে বক্তব্য দিতে দেয়নি। অথবা সরকার চিন্তা করেছে যে ডিসিরা তার বক্তব্যকে তামাশা মনে করবে, তাই দেয়া ঠিক হবে না। তো সেটি খুবই সুবিবেচনা প্রসূত ছিল না দেওয়া তাকে ডিসিদের সম্মেলনে বক্তব্য দিতে। আর তাকে ঈদের নামাজ পড়তে নেওয়া হয়নি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি ঈদের নামাজ পড়তে যেতে পারেননি, সেই আক্ষেপে বিভিন্ন জায়গায় তিনি করেছেন এবং তার হয়ে অনেকে এইসব আক্ষেপ, এইসব রোনাজারি, এইসব আহাজারি অনেক জায়গায় করতে দেখেছি অনেককে। এর মধ্যে জ্যেষ্ঠ সাংবাদিকেরা আছেন, টক শোলাররা আছেন, ইউটিউব ব্যাপারীরা আছেন, সবাই আছেন। তো সবাই আক্ষেপ করছিলেন রাষ্ট্রপতিকে ঈদের নামাজে নেওয়া হলো না। কি ভয়ঙ্কর এবং অগভীর চিন্তা! সেখানে তো সরাসরি লাখো মানুষের সামনে তাকে ছেড়ে দেওয়া হতো, আর লাখো মানুষ জনরোষের বহিঃপ্রকাশ যদি ঘটাতো। সদ্যই আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছেন যে মব হলো একটি গণরোষের, গণপ্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। তো সেখানে যদি সেই উপস্থিত লাখো জনতার জাতীয় ঈদগাহের তারা যদি রোষ প্রকাশ করতেন শাহাবুদ্দিন চুপ্পুর উপর, কি অবস্থা হতো চুপ্পুর? সেই বিবেচনা থেকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে ঈদের নামাজ পড়বার সুযোগ দেয়নি বলে বিশ্বাস করছে, এবং তারা ভালো কাজ করেছেন, চুপ্পুর উপকার করেছেন। তো চুপ্পু সেটি বুঝতে পারেননি। মায়োপিক চুপ্পু, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন চুপ্পু সেটি বুঝতে পারেননি, না পারবার কারণে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করছেন। এনিওয়ে, মূল আলোচনায় ফিরে আসি প্রিয় দর্শক শ্রোতা। চুপ্পু বিশাল মিথ্যাবাদিতার আশ্রয় নিয়ে বক্তব্য শুরু করেছিলেন। শুরুতেই মিথ্যাবাদিতা এবং আত্মপ্রবঞ্চনার আশ্রয় নিয়েছিলেন চুপ্পু। কিভাবে? তার বক্তব্য থেকে জানা যায়। তিনি বলেন, বিনম্র চিত্তে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম সহ মহান মুক্তিযুদ্ধের সব বীর সেনানী, সংগঠক ও জাতীয় নেতৃবৃন্দের অবদানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদান রেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই বক্তব্য পুরোপুরি মিথ্যে। কেন মিথ্যে? কথাগুলো মিথ্যে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যেসব ভালো ভালো কথা বলেছেন চুপ্পু, কথাগুলো ঠিক আছে, কিন্তু চুপ্পু লোক ঠিক নেই। চুপ্পু এইসব কথা একদমই বিশ্বাস করেন না। এই কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সন্তুষ্ট করবার জন্য, বিএনপিকে খুশি করবার জন্য। কারণ বিএনপি তাকে এখনো দয়া করে বঙ্গভবনে থাকতে দিয়েছে, এবং বিএনপি যে তার প্রতি খুব দয়ালু তা না। বিএনপি একটি কৌশলের অংশ হিসেবে এই কাজ করেছে। বিএনপি যদি এক্ষুনি চুপ্পুকে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তাদের একজন রাষ্ট্রপতি দরকার হবে। তো সেই রাষ্ট্রপতি নিশ্চয়ই বিএনপি দলীয় কেউ হবেন। আর যখন বিএনপি সরকারের ক্ষমতা শেষ হবে 5 বছর পর, রাষ্ট্রপতিরও ক্ষমতা শেষ হবে। তার মানে তখন তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আসবে। তো তখন আর বিএনপি দলীয় রাষ্ট্রপতি থাকছেন না। বিএনপি দলীয় রাষ্ট্রপতি থাকলে বিএনপি কোনো না কোনোভাবে কম হলেও তার কাছ থেকে কিছু সুবিধা, সেই সময়ে বিএনপির মেয়াদ শেষ হলে যে সরকার গঠিত হবে, যে নির্বাচন হবে, সেই নির্বাচনে কিছু হলেও বিএনপি সুবিধা তার দল থেকে পেতেন, তার দলীয় রাষ্ট্রপতি থেকে পেতেন। কিন্তু যদি এমন হয় যে সরকারের এবং রাষ্ট্রপতির মেয়াদ একই সঙ্গে শেষ হয়, তাহলে বিএনপির তো কোনো সুবিধা সেখান থেকে পাওয়ার সুযোগ নেই। কে রাষ্ট্রপতি আসেন, সিস্টেমটি কীভাবে কাজ করে তারা জানেন না। তো সেই আশঙ্কা থেকে তারা চুপ্পুকে হারাতে চান না। চুপ্পুকে তারা ছেড়ে দেবেন, তাড়িয়ে দেবেন, ছুঁড়ে ফেলে দেবেন 1 বছর পর।
যাতে করে 1 বছর পর তারা যদি বিএনপি দলীয় কাউকে রাষ্ট্রপ্রধান বানান, তাহলে বিএনপি সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে 5 বছর পর, কিন্তু রাষ্ট্রপতির মেয়াদ আরও অন্তত 1 বছর থাকবে। তার মানে তত্ত্বাবধায়ক সরকারকে বা সরকারের কর্মকাণ্ডকে, নির্বাচনী কার্যকলাপকে ম্যানিপুলেট করবার কম করে হলেও তার কিছুটা সুযোগ থাকবে বিএনপির হাতে। তো সেই পরিকল্পনার অংশ হিসেবে, সেই প্ল্যানের অংশ হিসেবে তারা চুপ্পুকে এখনো আমের আটির মতো ছুঁড়ে ফেলে দেয়নি, কিংবা কলার খোসার মতো। তো যাই হোক, তো চুপ্পু মিথ্যে কথা বলেছেন। চুপ্পু এগুলো কোনো কিছুতে বিশ্বাস করেন না। প্রকারান্তরে সত্যি কথা হলো এই যে চুপ্পু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে অত্যন্ত নিম্ন চিন্তা করেন, তাদেরকে নিচু মানের মানুষ ভাবেন, তাদেরকে অশ্রদ্ধা করেন ভয়াবহ রকমের, এবং সেইটি আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে তথ্য দিয়ে এটি জাস্টিফাই করব। তার আগে আরেকটু দেখে নিতে চাই তিনি আরও কী কী মিথ্যে বলেছেন, কোন কোন উপায়ে তিনি নিজেকে আত্মপ্রবঞ্চনা করেছেন, আত্মপ্রবঞ্চনার শিকার হয়েছেন নিজেও। রাষ্ট্রপতি বলেন, আমি অকৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও আহতদের, যাদের চরম আত্মত্যাগ ও অসীম সাহসিকতার মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। সৃষ্টি হয়েছে জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ। এইটি আরেকটি ডাহা মিথ্যে কথা তিনি বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আবার বলছি, লাইনগুলো কোট করছি। আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান। কি ভয়ঙ্কর কথা! চুপ্পুর কি জুলাই অভ্যুত্থানকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবার কথা? এটি কত বড় আত্মপ্রবঞ্চনা! কেন তাকে এই কথা বলতে হলো? আচ্ছা, তিনি বলছেন সৃষ্টি হয়েছে জবাবদিহিমূলক, মানবিক ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার বিশাল সুযোগ। তাহলে যেই সরকারের তিনি প্রতিনিধিত্ব করছিলেন রাষ্ট্রপতি হিসেবে, সে আওয়ামী বাকশালী সরকার, শেখ হাসিনার লেসপেন্সার হিসেবে, সেই সরকারটি কি তাহলে মানবিক ছিল না, গণতান্ত্রিক ছিল না? কোন সরকারে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন? আচ্ছা, রাষ্ট্রপতি বলেন দীর্ঘ অপশাসনের অবসানের পর, কি ভয়ঙ্কর স্টেটমেন্ট প্রিয় দর্শক শ্রোতা! শেখ হাসিনা আমলের সরকারকে বলছে দীর্ঘ অপশাসনের অবসানের পর। হাসিনার শাসন ব্যবস্থাটিকে তিনি বলছেন অপশাসন। একবার ভেবে দেখুন, আত্মপ্রবঞ্চনা আর কাহাকে বলে, কত প্রকার ও কি কি। দীর্ঘ অবসাসনের পর সঙ্গতভাবে নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি। একটি দায়িত্বশীল, স্বচ্ছ ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠার মাধ্যমে জনমানুষের প্রত্যাশা পূরণ করা জরুরি। ডিসি সাহেবদের তিনি উজ্জীবিত করবার চেষ্টা করছেন। বর্তমান সরকার ইতিমধ্যে জনগণের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এই জন্য আপনাদেরও সরকারের নেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি, কর্মসূচি, নীতি ও প্রকল্প বাস্তবায়নে সচেষ্ট হতে হবে। জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। কি ভয়ঙ্কর স্টেটমেন্ট! হাসিনার রাষ্ট্রপতি বলছেন ডিসি সাহেবদের জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। সরকারি নানা উদ্যোগের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে যথাসময়ে পৌঁছয়, তা নিশ্চিত ডিসিদের সচেতন থাকার কথা বলেন তিনি। আচ্ছা, তিনি বলেন দুর্নীতি ও দুঃশাসন উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতি ও দুঃশাসন উন্নয়নের প্রধান অন্তরায় উল্লেখ করে মাঠ পর্যায়ে দুর্নীতির ব্যাপারে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাঠ প্রশাসনের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান ডিসিদের রাষ্ট্রপ্রধান। প্রিয় দর্শক শ্রোতা, এই বক্তব্যগুলো, এই সুবচনগুলো ডিসি সাহেবদের বা জেলা প্রশাসক মহোদয়দের এবং বিভাগীয় কমিশনারদের জন্যে, মানসিক টর্চারের জন্য যথেষ্ট কারণ নয় কি? তাদেরকে কি সাইকোলজিক্যাল টর্চারের শিকার করা হয়নি? যতক্ষণ শাহাবুদ্দিন চুপ্পু এই বক্তব্যগুলো রাখছিলেন, এই সুবচনগুলো তাদের সামনে উচ্চারণ করছিলেন, ডিসিরাও কি আত্মপ্রবঞ্চনায় ভুগছেন এমন মনে হয়নি? তাদের কি মনে হয়নি যে এই মিথ্যেবাদী, প্রতারক, আত্মপ্রবঞ্চক লোকটি আমাদের সামনে এইসব কথা কেন বলছে? হ্যাঁ, অনেকে হয়তো বলবেন ডিসি সাহেবরা আবার কোন ভালো মানুষ। আমি বলছি না তারা তুলসী পাতা। তো এই ডিসিদের মধ্যে কেউ কেউ এখনো আওয়ামী বাকশালী থাকতে পারেন, বাট বেশিরভাগ না। এবং কম হলেও তাদের মধ্যে কেউ কেউ দেশপ্রেমিক আছেন, দেশের জন্য, এলাকার জন্য, তার জেলার জন্য কাজ করতে চান। সেই মানুষগুলো শাহাবুদ্দিন চুপ্পুর এই আত্মপ্রবঞ্চনামূলক বক্তব্যকে কোন চোখে দেখেছেন, কিভাবে দেখেছেন, কিভাবে সহ্য করেছেন তাকে? আর বিএনপি সরকারের কেন মনে হলো যে এমন একটি লোককে ডিসি সাহেবদের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিতে হবে,
তিনি সুবচন শোনাবেন তাদের। কি ভয়ঙ্কর একটি চেষ্টা। আচ্ছা, আমি আপনাদের বলছিলাম যে তিনি শুরুই করেছিলেন মিথ্যাবাদিতা দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলে। এক্সকিউজ মি। এইবার আমি তার অতীতের একটি বক্তব্য কোট করছি, তখন আপনারা মিলিয়ে নেবেন তার ৩রা মে বঙ্গভবনে দেয়া এই বক্তব্য জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে প্রশংসা করে, আর এখন আমি যে কোট করছি তাকে যে বক্তব্য, এই দুটো বক্তব্যের পার্থক্য আপনারা নিজেরাই মিলিয়ে নিতে পারবেন বলে আশা করছি। 2024 সালের 18 মে তিনি প্রধান অতিথি হিসাবে শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য রাখছিলেন ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলনে। 2024 সালের 18 মে, এই সেদিনের কথা। তিনি সেখানে বলছিলেন, বঙ্গবন্ধু সরকার ৭১-এর গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধী ও যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন, কিন্তু ৭৫-এর পর অবৈধ সামরিক সরকার এই বিচার প্রক্রিয়া বন্ধ করে দেয়। এক সময় জিয়ার হাত ধরে এরশাদ, জিয়ার হাত ধরে তার বেগম, এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়। সংবিধানকে সাম্প্রদায়িক সংবিধানে পরিণত করেন এরা। প্রিয় দর্শক শ্রোতা, একই ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু, সময়টি ভিন্ন, প্রেক্ষাপট আলাদা। তো এই হলেন শাহাবুদ্দিন চুপ্পু, যাকে অতি সম্প্রতি সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম গত 30 এপ্রিল বলেছিলেন যে গাধা দিয়ে হাল চাষ করানো বিএনপির জন্যে খুব একটা ভালো কাজ নয়। তো তাই বলছিলাম যে জেলা প্রশাসকদের এইভাবে মানসিকভাবে টর্চার না করলেও হতো, সম্মেলনটি না হওয়ার চেয়ে ভালো ছিল। প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাবেন।